কবির রিজভির উপর উত্তপ্ত জনগণ এবং বিএনপির জনগণই তার উপর ক্ষিপ্ত হয়েছে এবং তাকে গণধোলাই দিচ্ছে। তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মুহূর্তেই কিন্তু রণক্ষেত্র তৈরি হয়েছে। আশুলিয়ায় হামলার শিকার হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাতে আশুলিয়ার পূর্ব নরসিংহপুরের সোনামিয়া মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। এই সময় জামায়াত শিবিরের নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সময় আহত হন 2 পুলিশ সদস্য। রুহুল কবির রিজভী তার বক্তব্যে জামায়াত ইসলামীকে কটাক্ষ করে খুর পার্টি এবং রক কাটা পার্টি বলে উল্লেখ করেন। খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না? তারা পায়ের রক কাটে, তাদেরকে তো জনগণ। শেষ হওয়ার আগেই উপস্থিত জনগণের একটি বড় অংশ তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। মুহূর্তেই উত্তেজিত জনতা রিজভির প্রতি তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করে। এ ঘটনার এক পর্যায়ে রুহুল কবির রিজভী ক্ষমা চেয়ে আলোচনা কেন্দ্রটি ছেড়ে চলে যায়। এ ঘটনার কারণে পুরো অনুষ্ঠান স্থল রণক্ষেত্রে রূপ নেয় এবং উপচে পড়া ভিড় পরিস্থিতি আরো উত্তপ্ত করে। এ ধরনের পরিস্থিতি এড়াতে নেতাদের আরো দায়িত্বশীল বক্তব্য দেওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন, তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দল বিএনপিকে ডুবানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা যিনি পালন করতেছেন সেটা হচ্ছে বিএনপির রুহুল কবির রিজভী। তিনি জামায়াত ইসলামকে মুনাফিক বলে বক্তব্য দিয়েছেন। জামায়াত ইসলাম ব্যাংক লুট করে, জামায়াত ইসলাম তারা মানুষের রক কাটে, জামায়াত ইসলাম তারা ইন্ডিয়ার সাথে গোপন সম্পর্ক রাখে, জামায়াত ইসলাম শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছে, এরকম বিভিন্ন ধরনের উদ্ভ্রান্ত অভিযোগ জামায়াত ইসলামকে দিয়ে এবার তোপের মুখে পড়েছে রুহুল কবির রিজভী। অবশেষে ক্ষমা চেয়ে সেই অনুষ্ঠান কেন্দ্রটি তিনি পরিত্যাগ করেন। জামায়াত ইসলামকে নিয়ে তার এই ধরনের বক্তব্যের ফলে তাদের দলের মানুষই তার উপর উত্তেজিত হয়েছে। কেন তার উপর উত্তেজিত হলো এবং এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তাকে যে কঠোর নির্দেশ দিয়েছে সেটি আপনাদেরকে দেখাবো এবং তার এই বক্তব্যের ফলে এবার জামায়াতের পক্ষ থেকে যে বক্তব্য এসেছে সেটিও আপনারা দেখতে পারবেন। বিশেষ করে রুহুল কবির রিজভী যে বক্তব্যগুলো দিয়েছে এগুলো আপনি পুরোপুরি সমর্থন করেন কিনা কমেন্ট অপশনে লিখবেন। তো চলুন দর্শক, আমরা জামায়াতের পক্ষ থেকে কি ধরনের প্রতিক্রিয়া জানানো হয়েছে রুহুল কবির রিজভীর কথার বিপক্ষে সেটা একটু আগে শুনে আসি। এরপর অবশ্যই তারেক রহমানের বক্তব্য শুনবেন এবং রুহুল কবির রিজভীকে যে শাস্তি দিয়েছে সেটাও অবশ্যই দেখবেন। চলুন দর্শক, জামায়াতের পক্ষ থেকে রুহুল কবির রিজভীর কথার প্রতিবাদে যে বক্তব্য দেওয়া হয়েছে সেটা একটু শুনে আসি। বাংলাদেশের ধর্মনিরপেক্ষবাদী শিবিরকে যারা সমাজতান্ত্রিক কমিউনিস্টরা বারবার আমাদের এখান থেকে মুছে দিতে চেয়েছে, তাদের কাছে বলতে চাই, এই দীর্ঘ ফ্যাসিবাদের কালো যুগে মিথ্যাচার, অপপ্রচার, রক কাটার অপবাদ, চাঁদাবাজির অপবাদ, সন্ত্রাসের অপবাদ দিয়ে তোমরা শিবিরকে থামিয়ে দিতে চেয়েছো। তোমরা হত্যা, সন্ত্রাস, খুন, গুম, রিমান্ড, ক্রসফায়ার, আয়নাগরের চেষ্টা করে রক্তাক্ত পথ মারিয়ে তোমাদের উপেক্ষা করে শিবির আজকে সরের দুধ দানে প্রমাণ করেছে তোমাদের কোন বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই। আমরা বিস্মিত হই যখন শিবিরকে রক কাটা বলে বদনাম করা হয়, অপবাদ দেওয়া হয়। আমার পরিষ্কার মনে আছে, ইতিহাস সাক্ষী, বাংলাদেশে জামায়াত ইসলামীর পঞ্চম জাতীয় সংসদে আমাদের পার্লামেন্টারি পার্টি লিডার সাবেক মন্ত্রী মাওলানা মতিউর নিজামী শিবিরের বিরুদ্ধে অপবাদের ব্যাপারে সংসদে দাঁড়িয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন। শিবিরকে রক কাটার নামে যে বদনাম করা হয়, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়েছিলেন শিবির রক কেটেছে। একটা প্রমাণ যদি কেউ দেখাতে পারে, অনেক হত্যাকাণ্ডের পোস্টমর্টেম রিপোর্ট আছে, এখন আজও পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি। উনি বলেছিলেন যদি কেউ প্রমাণ দিতে পারে যে শিবির রক কেটেছে, যে কোনো পোস্টমর্টেম রিপোর্ট, কোন সংঘর্ষ কখন হয়েছে আপনারা নিয়ে আসুন। প্রমাণ দিতে পারবেন না, প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। অনেক বছর হয়েছে, পঞ্চম পার্লামেন্ট 93-94 সাল, আজও পর্যন্ত এই মিথ্যাচারের বিরুদ্ধে নিজামী যে চ্যালেঞ্জ দিয়েছিল সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারেনি। মিথ্যা অপপ্রচার করে ইসলামী ছাত্র শিবিরের এই অপ্রতিরক্ষ মৃত্যু ভয়হীন চেতনার এই অভিযাত্রাকে কেউ রুখে দিতে পারবে না। যারা শিবিরকে, জামাতকে চাঁদাবাজ, ব্যাংক লুট আর রক কাটার অপবাদ দেন, তাদের কাছে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা আপনারা একটু দেখুন।
এই অপবাদের সাথে জামাত শিবিরের কোনো সম্পর্ক নেই। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা তাই আজকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের লক্ষ কোটি তরুণ ছাত্র সমাজকে চরিত্র, নৈতিকতা, জ্ঞানের শিক্ষায় আলোকিত করে নির্যাতিত, নিপীড়িত, অনাহারী, বুভুক্ষ, অন্নহীন, নিরন্ন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছে। দুনিয়াবি কোন স্বার্থ, জাগতিক বিত্ত, বৈভব, সম্পদের মোহ শিবিরের মধ্যে নাই। আজকে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে সকল কোটি কোটি মানুষ যখন জাতীয় ঐক্যের স্বপ্ন দেখছে, রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে কিছু ব্যক্তিরা, বিদেশি কোন চক্র, বাইরের রাষ্ট্রবিরোধী আধিপত্যবাদী চক্রান্তের শিকার হয়ে যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এবং বিভেদের বীজ ছড়াতে চান, তাদের কাছে আমরা আজকে এই সম্মেলন থেকে আহ্বান জানাই, এই পথ অকল্যাণের পথ, ক্ষতির পথ, ভাঙনের পথ, বিভেদের পথ। জাতীয় ঐক্যের এই আহ্বানে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের এই অভিযাত্রাকে যদি কোন চক্রান্ত থামিয়ে দিতে পারে, অন্তর্বর্তীকালীন এই সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে, মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, সকল অপপ্রচার, মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি। প্রায় 2000 ছাত্র জনতার রক্ত, 30-40 হাজার আহত ছাত্র জনতার যে আকুতি, তাদের চোখের পানি, তাদের রক্ত এখনো শুকায়নি। আমরা যদি জুলাইয়ের গণ অভ্যুত্থানের এই চেতনাকে ধারণ করে রাষ্ট্র গঠনে এবার ব্যর্থ হয়ে যাই, এ জাতির মুক্তির আকাঙ্ক্ষা মৃত্যু ঘটবে। ইসলামী ছাত্র শিবির সেই বিপ্লবী কাফেলার নাম। জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানে ঐতিহাসিক সংগ্রামের এক গর্বিত অংশীদার হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আমরা তাই মনে করি ইসলামী ছাত্র শিবির সেই ঐতিহাসিক এই সম্মেলন থেকে আগামী দিনে অভিষ্ট লক্ষ্যে তারা এগিয়ে যাবে। কোন অপপ্রচার, কোন বাধা, কোন মিথ্যাচার, কোন ষড়যন্ত্রকে শিবির প্রশ্রয় দেবে না। সম্মেলনের ডেলিগেটদের কাছে আমার একটি আবেদন থাকবে, ইসলামী ছাত্র শিবিরে এসে আমরা যেদিন প্রথম এখানে দাওয়াত পেয়েছি, বই পড়ছি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে জীবন গড়ার শিক্ষা পেয়েছি, চরিত্র, নৈতিকতা, জ্ঞানের যে আদর্শ আমরা শিবির থেকে পেয়েছি, সমাজের মানুষের হৃদয় মন দিয়ে আমরা এই সমাজকে তখন আলোকিত করতে পেরেছি। আজকে এই সম্মেলনে সারা দেশের সদস্যদের এটাই প্রত্যয় হওয়া দরকার, আজকে আমরা যারা ছাত্র আছি, কিছুদিন পরেই ছাত্র জীবন শেষ হবে, আমরা কর্মজীবনে, সামাজিক জীবনে, পেশাগত জীবনে, রাষ্ট্রযন্ত্রের যেখানে যাই না কেন, আমাদের মনে রাখতে হবে ইসলামী ছাত্র শিবিরে আমরা যে চরিত্র, যে নৈতিকতা, যে জ্ঞানের অনুশীলন পেয়েছি, রাষ্ট্র, সমাজ, পরিবারে যেখানেই আমরা সেট হই না কেন, আমরা সেই জায়গাকে এই শিবির থেকে আহরিত ঐশী জ্ঞানের উৎস মহান আল্লাহর নাজিলকৃত কোরআনের সেই জ্ঞান, সুন্নাহর সেই চরিত্র এবং আলো দিয়ে আমরা যেন সমাজকে আলোকিত করতে পারি, ছাত্র জীবন শেষ করে দিতে পারি, চাকরিতে যেতে পারি, ব্যবসায় যেতে পারি, আমরা রাষ্ট্রযন্ত্রের বড় বড় জায়গায় বসতে পারি। আমি কি পদ পদবি ধারণ করলাম সেটা আমার কাছে মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হবে আমি এখান থেকে যে আদর্শ, যে শিক্ষা, যে জ্ঞান লাভ করেছি, আমার ব্যবহারিক জীবনে, পারিবারিক জীবনে, সাংগঠনিক জীবনে, রাষ্ট্রীয় দায়িত্বে, ব্যবসায়, বাণিজ্যে এবং সমাজের মানুষের কাছে গিয়ে আমৃত্যু যেন এই জ্ঞান, এই আদর্শ, এই চরিত্রকে আমি যেন কাজে লাগাতে পারি। তাহলে এই জাতির মানুষ বুঝবে শিবিরই হচ্ছে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। কোন অপবাদ এই জাতি মেনে নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না। জামায়াত ইসলামীর পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, এই বক্তব্য আপনি পুরোপুরি সমর্থন করেন কিনা কমেন্ট অপশনে লিখবেন। চলুন দর্শক, এবার রুহুল কবির রিজভী এবং বিএনপির এই ধরনের নেতাদেরকে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা একটু শুনে আসি। আমাদের কিছু কিছু সহকর্মীর মনে 5 তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভূতি এসছে। কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সরকার গঠন করিনি, আমরা এখনো বিরোধী দলই আছে, বিরোধী দলেই আমরা অবস্থান করছি, বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই।
আমাদের যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন, তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এর ভিতরে চট্টগ্রামেও কিছু কিছু ঘটনা ঘটেছে। আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনা দিতে চাই, আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই, দেখুন আপনারা এখানে প্রত্যেকটি উপস্থিত 859 জন প্রত্যেকটি মানুষ, আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি, আপনারা এক একজন কিন্তু বিএনপির প্রতিনিধি। আপনার এলাকায়, আপনার যেখানে আপনি থাকেন, যেই যতটুকু জায়গা নিয়ে আপনার পরিচিতি, আপনাকে প্রত্যেকটা মানুষ আপনাকে চেনে বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন নেতা হিসেবে। হলেন আপনি বিএনপির, হলেন আপনি যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতি দল, যেটাই হন না কেন, এন্ড অফ দ্য ডে আপনাকে মানুষ, আপনার যদি নাম হয়ে থাকে এরশাদুল্লাহ, আপনাকে ও বিএনপির এরশাদুল্লাহ, আচ্ছা, এইভাবে আপনাকে কিন্তু মানুষ চিনে। ও নাজিম, ও বিএনপির নাজিম, আচ্ছা, এইভাবে কিন্তু মানুষ আপনাকে চেনে। অর্থাৎ আপনি পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি যখন আপনার নিকট আত্মীয় স্বজনের বাসায় যান, আপনি নিশ্চয়ই আপনার চলাফেরা, কথাবার্তা, উঠা বসাতে এমন কিছুর পরিচয় দেন যাতে সেই আত্মীয়র মনে আপনার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না হয়। এটি নর্মালি আমরা করি না, এটি নেগেটিভ ধারণা না হয়। সহকর্মীবৃন্দ, আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে, কেন আপনি এমন কিছু করবেন? আপনার যেই কথা, আপনার যেই বিহেভিয়ার, আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ, দল ক্ষতিগ্রস্ত হবে, কেন আপনি এটা করবেন? আপনার এলাকার মানুষ তো আপনারই স্বজন, আপনারই তো আপনজন। দুদিন পরে যখন ভোট হবে ইনশাল্লাহ, সেই ভোটের সময় তো আপনি ধানের শীষের পক্ষে ভোট করতে যাবেন। আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন? আজকে যদি এমন কোন বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করে থাকেন, তখন তো সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে যে ওই দিন এই কাজ করেছিল না, কেন এখন আসছে ভোট চাইতে আমার কাছে? এই কথা আপনাকে শুনতে হবে। আমাদের পক্ষে সম্ভব না, আমরা বিশ্বাস করি না দামি নির্বাচনে, আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে, আমরা বিশ্বাস করি না ব্যালট চুরির নির্বাচন। দিন শেষে আমরা বলতে চাই, জামায়াত ইসলাম এবং বিএনপি এরা কিন্তু একসময় একটা জোট ছিল, যেই জোটের ফলে কিন্তু তারা একসময় ক্ষমতা এসেছিল। বিএনপি কিন্তু জামায়াত ইসলামকে বিভিন্ন সময় ব্যবহার করেছেন এবং জামায়াত ইসলামের সমর্থন এবার মানুষ তাদেরকে যেভাবে সমর্থন করতেছে সেটা কিন্তু চোখে পড়ার মতো। বিএনপি সেই সমর্থন দেখেই কিন্তু সমস্ত কিছু গুলিয়ে ফেলতেছে। বিশেষ করে রুহুল কবির রিজভী, যিনি 15 বছর ধরে অপেক্ষা করতেছিলেন ক্ষমতায় এসে দেশের সম্পদ লুটপাট করবেন, তারা যখন দেখতেছে যে জামায়াত ইসলামের সমর্থন অনেক বেশি, তখন তার চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা, যে কারণে তিনি বিভিন্ন সময় জামায়াত ইসলামকে নিয়ে ভুলভাল বক্তব্য দিচ্ছে। আপনার আসলে কি মনে হয়, রুহুল কবির রিজভীর এই বক্তব্যের জন্য তাকে জনসম্মুখে ক্ষমা চাওয়া উচিত কিনা? কমেন্ট অপশনে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।